প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শব্দের যোগ্যতা বিকাশ ও বাগধারা। শব্দের যোগ্যতা বিকাশ কি? আমরা জানি যে একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, সুতরাং এক এক সময়ে এক এক অর্থে গ্রহণ করে বাক্যের সমাপ্তি ঘটে, অর্থাৎ বাক্য তার নিজস্ব প্রয়োজনে নির্দিষ্ট অর্থকে গ্রহণ করে তার ক্রিয়া সম্পাদন করে থাকে। এই দৃষ্টিকোণ থেকে শব্দের যোগ্যতা বিকাশ বলতে সাধারণত আমরা বুঝি যে শব্দের ব্যবহার অনুসারে ওই শব্দটি যে সকল অর্থের প্রকাশ ঘটিয়ে থাকে তাকে বলা হয় শব্দের যোগ্যতার বিকাশ। এখন দুটি দৃষ্টিকোণ থেকে সাধারণত শব্দের অর্থের ব্যবহার করা হয়ে থাকে, বা আমরা লক্ষ্য করেছি যে দুটি দৃষ্টিকোণ থেকে শব্দের অর্থের ব্যবহার হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে বাচ্যার্থ, বাচ্যার্থ, দুই লক্ষ্যার্থ। এই দুইটি দৃষ্টিকোণ থেকে শব্দের অর্থের ব্যবহার হয়ে থাকে। এখন এই বাচ্যার্থ কি? বাচ্যার্থ অর্থ বলতে বোঝায় কোনো শব্দের আবিধানিক অর্থ যখন গ্রহণ করা হয় তখন তাকে বলা হয় বাচ্যার্থ। আর লক্ষ্যার্থ হচ্ছে কোনো শব্দের আবিধানিক অর্থ বহির্ভূত যখন ভিন্ন অর্থকে গ্রহণ করা হয় তখন তাকে বলা হয় লক্ষ্যার্থ। তাহলে বাচ্যার্থ আর লক্ষ্যার্থের একটা উদাহরণ দেয়া যাক। যেমন যদি বলা হয় ছেলেটির মাথা ভালো, এখানে মাথা, যদি আমরা মাথা শব্দটি অর্থ সাধারণত শরীরের অঙ্গকে বুঝে থাকি, আবিধানিক অর্থ বা আক্ষরিক অর্থ হচ্ছে এটা অঙ্গ, তাহলে এটা হবে মাথাটা হবে এখানে বাচ্যার্থ। আর যদি এই যে ছেলেটির মাথা, এখানে এই মাথা শব্দটি যদি আমরা ছেলেটি যে মেধাবী সে তাকে মেধাবী হিসাবে গ্রহণ করি, তাহলে এই মাথা শব্দটি হবে লক্ষ্যার্থ। সুতরাং একই শব্দ যখন আক্ষরিক অর্থে ব্যবহৃত হয় তখন সেটি বাচ্যার্থ, আর যখন সেটি আক্ষরিক অর্থ বহির্ভূত ভিন্ন কোনো অর্থ ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় লক্ষ্যার্থ। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, যেমন আমটি আমটি কাঁচা। এখানে কাঁচা বলতে অপরিপক্ক বোঝায়, কাঁচা বলতে অপরিপক্ক বোঝায়, অর্থাৎ পাকা বোঝায় না। তাহলে এই ক্ষেত্রে কাঁচা কি অর্থে ব্যবহৃত হয়েছে? কাঁচা শব্দ বাচ্যার্থ অর্থে ব্যবহৃত হয়েছে। আবার এই কাঁচা যদি আমরা ব্যবহার করি ছেলেটি অঙ্কে কাঁচা, তাহলে এই ক্ষেত্রে কাঁচা কিন্তু অপরিপক্ক অর্থে ব্যবহৃত হয়নি, অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়নি। ব্যক্তিকে সে যে দুর্বল, অঙ্কে দুর্বল, এই বিষয়টি বুঝিয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বাচ্যার্থ হচ্ছে আবিধানিক অর্থ বা আক্ষরিক অর্থ যেটাকে বোঝায়, আর লক্ষ্যার্থ হচ্ছে আবিধানিক অর্থ বহির্ভূত যে অর্থ সেই অর্থকে বোঝায়। এখন আমরা দেখি পরবর্তী আর একটা শব্দ দেয়া আছে বাগধারা। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি বাগধারা। বাগধারার অন্য একটা অর্থ আছে, সে অন্য অর্থ হচ্ছে বাক্য রীতি। অর্থাৎ যদি আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে বাগধারার অন্য নাম কি, তখন আমরা সঠিক উত্তর দিব বাগধারার অন্য নাম হচ্ছে বাক্যরীতি। এখন বাগধারা কি? বাগধারা বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান বা গুরুত্বপূর্ণ বিষয়, অমূল্য সম্পদ যাকে বলা হয়। সাধারণত বহু মানুষের জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ এই বাগধারা। সঙ্গত কারণেই প্রচলিত অর্থের সাথে বাগধারার অর্থের প্রভেদ রয়েছে বা অমিল আছে। সুতরাং
এই যে ভিন্নতা, এই ভিন্নতাই হচ্ছে বাগধারার প্রধান বৈশিষ্ট্য। তো এখন জেনে নেই বাগধারা কি তাহলে। বাগধারা বলতে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি প্রচলিত অর্থ বা আবিধানিক অর্থ বহির্ভূত ভিন্ন একটি অর্থ বোঝায়, অর্থাৎ এটাকে বিশিষ্ট অর্থ বলা হয়, বিশিষ্ট অর্থ বোঝায়, তাকে বলা হয় বাগধারা। আমি আবার বলছি, যে শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে যখন তা অর্থের দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, যখন তা অর্থের দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, তখন তাকে বলা হয় বাগধারা। এখন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আর একটু পরিষ্কার ধারণা নিতে পারি আমরা। যেমন একটা বাগধারা আমি লিখি, অরণ্যে রোদন। এখানে অরণ্য শব্দের অর্থ হচ্ছে বন, আর রোদন মানে রোপণ, রোদন মানে হচ্ছে কান্না করা বা আস্ফালন করা, আস্ফালন, কান্না করা বা আস্ফালন করা। এখন যদি আমরা আক্ষরিক অর্থ গ্রহণ করি তাহলে এটার অর্থ হয় বনে কান্না করা বা আস্ফালন করা। আর বাগধারার অর্থ হচ্ছে, বাগধারার অর্থ হচ্ছে অরণ্য রোদন মানে নিষ্ফল আবেদন, নিষ্ফল আবেদন মানে যে আবেদনের কোনো মূল্য নাই, যে আবেদন মূল্যায়িত হয় না। আবার পটল তোলা, দুইটা শব্দ মিলে একটা শব্দে পরিণত হয়েছে, পটল তোলা, বাগধারা। পটল একটা, আমরা জানি যে পটল হচ্ছে একটা সবজি বিশেষ, আক্ষরিক অর্থে যদি আমরা বা অবিধানিক অর্থ খুঁজি। আর তোলা মানে হচ্ছে ছেঁড়া, যেটাকে বলে যে সংগ্রহ করা। সুতরাং বাগধারার এটা আবার এই অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝায়। পটল তোলা অর্থ হচ্ছে মারা যাওয়া, অর্থাৎ মরে যাওয়া। বাংলা সাহিত্যের এই বাগধারা প্রচলিত অর্থের পরিবর্তে যেমন ভিন্ন অর্থ প্রকাশ করে, তেমনি আরও কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলো বাংলা ভাষার প্রচলিত শব্দকে তার প্রচলিত অর্থ বহির্ভূত ভিন্ন অর্থে ব্যবহারে সহায়তা করে থাকে বা ভিন্ন অর্থ প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেগুলো এখন কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথম আমি বোর্ডে লিখে রাখছি, তোমরা দেখছো যে সৃষ্ট রীতির হচ্ছে মার্জিত রীতি, আর হচ্ছে রীতিসিদ্ধ প্রয়োগ। সৃষ্ট রীতি আর রীতিসিদ্ধ প্রয়োগ, এই সৃষ্ট রীতি আর রীতিসিদ্ধ প্রয়োগ কি তাহলে, কাকে বলে আমরা জানব। বাগধারা গঠনে যে সকল পদের ব্যবহার করা হয়, বাগধারা গঠনে যে সকল পদের ব্যবহার করা হয় তাকে বলা হয় সৃষ্ট রীতি বা রীতিসিদ্ধ প্রয়োগ। আবার বলছি, বাগধারা গঠনে যে সকল পদের ব্যবহার করা হয় তাকে বলা হয় সৃষ্ট রীতি বা রীতিসিদ্ধ প্রয়োগ। এই রীতিসিদ্ধ প্রয়োগের কারণে অনেক সময় শব্দ তার আক্ষরিক অর্থ বাদ দিয়ে নতুন অর্থ গ্রহণ করতে বাধ্য হয়। যেমন যদি আমি লিখি যে ছেলেটি কানে খাটো, এই লিখলাম ছেলেটি কানে খাটো, তাহলে কান আমাদের এই যে অঙ্গ বিশেষ, কানে খাটো মানে কান কি ছোট? না, এখানে ছোট অর্থে ব্যবহৃত হয় নাই। এটা রীতিসিদ্ধ প্রয়োগ হয়েছে যে
কানে খাটো বলতে এখানে বোঝানো হয়েছে যে ছেলেটি কানে কম শোনে, কানে কম শোনে। এই যে ছেলেটির অঙ্কে মাথা নেই, অঙ্কে মাথা নেই মানে কি? ছেলেটি অঙ্ক পারে না। ছেলেটি বিজ্ঞানে কাঁচা, মানে কাঁচা মানে তো গ্রিন না, সে কাঁচা অপরিপক্ক না, কাঁচা মানে সে কম জানে, দুর্বল। তো এই যে প্রকৃত অর্থেও বহির্ভূত, প্রকৃত অর্থ বা অভিধানের যে অর্থ পাওয়া যায় সেই অর্থ ছাড়া যখন নতুন বা ভিন্ন একটা অর্থ গ্রহণ করা হয়, এক্ষেত্রে রীতিসিদ্ধ অর্থবাচকতার ভূমিকা প্রধান। দ্বিতীয়ত আমরা দেখব যে দ্বিতীয় নাম্বার আছে এখানে শব্দের অর্থের সংকোচে। শব্দের অর্থের সংকোচেও অনেক সময় প্রচলিত অর্থ অথবা আবিধানিক অর্থকে বাদ দিয়ে নতুন অর্থ গ্রহণ করা হয়। যেমন যদি বলা হয় ইনি আমার বৈবাহিক, এই যে একটা শব্দ অর্থের সংকোচ ঘটানো হয়েছে যে শব্দের মাধ্যমে, বৈবাহিক অর্থে এখানে বিবাহ সূত্রে সম্বন্ধকৃত বা বিবাহের সূত্রে বন্ধনকৃত নয়। এখানে বলা হয়েছে কি ইনি আমার বৈবাহিক। এই বৈবাহিক অর্থ যেখানে অর্থের সংকোচ ঘটানো হয়েছে, অর্থাৎ এখানে বৈবাহিক শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে ছেলে অথবা মেয়ের শ্বশুর নির্দিষ্ট ব্যক্তিকে। তাহলে অর্থের সংকোচ কি হলো? যে প্রচলিত অর্থ না বুঝিয়ে আবার ভিন্ন অর্থের সংকোচন করে নতুন একটা অর্থকে বোঝানো হয়েছে। যেমন এখানে বৈবাহিক, বিবাহের কোনো সম্বন্ধই এখানে নাই, সাধারণত ছেলে বা মেয়ের শ্বশুরকে বোঝানো হয়েছে। তো আমরা সৃষ্টরীতি আর শব্দের অর্থের সংকোচটা বুঝতে পারলাম। এরপরে পরবর্তীটা আমরা দেখি যে শব্দের অর্থান্তর প্রাপ্তি। শব্দের অর্থান্তর প্রাপ্তিতেও অনেক সময় প্রচলিত অর্থ বা আবিধানিক অর্থে বহির্ভূত ভিন্ন অর্থ গ্রহণ করা হয় বা অর্থের পরিবর্তন করা হয়। যেমন মেয়েটির শ্বশুর বাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে। এখানে তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে সংবাদ। সাধারণত আবিধানিক অর্থ যদি আমরা গ্রহণ করি, তথ্য শব্দের আবিধানিক অর্থ বা প্রচলিত অর্থ হচ্ছে সংবাদ। কিন্তু অর্থান্তর প্রাপ্তিতে এখানে তথ্য বলতে বোঝায় উপঢৌকন। উপঢৌকন মানে জিনিসপত্র। আগেকার বিবাহে আমরা দেখেছি যেটা যে ছেলেকে কনে পক্ষ বরপক্ষকে অর্থাৎ ছেলেকে যদি সাইকেল হারিকেন না দেয়া হতো তাহলে নাকি সে বিয়েই হতো না। আর এখনো এই রেওয়াজটা একটু ভিন্ন পদ্ধতিতে চলে গেছে। আমরা দেখি, প্রত্যক্ষ করি আমাদের সমাজে এই বেদনাদায়ক বিষয়টি এখনো প্রচলিত আছে যে এখন অর্থের দিক দিয়ে, অর্থের মানদণ্ডে এটাকে পরিমাপ করা হয়। টাকা দিয়ে মেয়ে বিয়ে দিবে, কত টাকা দেওয়া হবে জামাইকে বা বরকে। আর এটা বেশিরভাগই একটু কম শিক্ষিত বা অশিক্ষিত পরিবারের মধ্যেই বেশি দেখা যায়, বেশি প্রচলন আছে। আচ্ছা যাক, এই বিষয়ে আমাদের আলোচনার বিষয় না। এখানে দেখি যে মেয়েটির শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে। তাহলে এই যে তত্ত্ব, এই তথ্য হচ্ছে এখানে সেই উপঢৌকন, সেই জিনিসপত্র। সুতরাং আমরা এটা বুঝে নিলাম যে অর্থান্তর প্রাপ্তিতে অনেক সময় মূল শব্দ বহির্ভূত ভিন্ন অর্থ গ্রহণ করা হয়, যেটা আমরা বাগধারায় দেখেছি। সুতরাং এগুলো বাগধারারও এক ধরনের সহায়ক হিসেবে কাজ করে। পরবর্তীতে আমরা দেখব যে পরবর্তী নিয়ম, অর্থাৎ 4 নাম্বার নিয়ম, শব্দের উৎকর্ষ প্রাপ্তিতে। উৎকর্ষ প্রাপ্তি, উৎকর্ষ শব্দের অর্থ কি? উৎকর্ষ মানে নিচে যাওয়া না, উপরে যাওয়া, মানে উন্নত হওয়া। মানে যে অর্থটা আছে সে অর্থ থেকে আরো উন্নত, ভালো কোনো অর্থ পাওয়া। এখানে আবার বেশি থেকে বড় থেকে কম নয়,
পরবর্তীতে আমরা দেখব যে বড় থেকে ছোট কিভাবে যায়। আচ্ছা, এখন এই শব্দের উৎকর্ষ প্রাপ্তিতে মানে হচ্ছে শব্দের যে অর্থ প্রচলিত আছে সেটা না বুঝিয়ে আরো দামি মানে ডিমান্ডেবল একটা অর্থকে বোঝানো। যেমন যদি আমরা এটার উদাহরণ বলি যে শ্রীরাম কৃষ্ণ পরমহংস, এই যে একটা শব্দ পরমহংস, শ্রীরামকৃষ্ণ পরমহংস, এখানে এই পরমহংস বলতে হাঁসকে বোঝায় না, অর্থাৎ এখানে পরমহংস কোনো হাঁস নয়। তাহলে এই যে উৎকর্ষ, আমি বলছি যে শব্দটাকে কি প্রচলিত অর্থ থেকে উন্নত অর্থ গ্রহণ করা হয়। সুতরাং এই পরমহংস বলতে বোঝায় এখানে সন্ন্যাসীকে। অর্থাৎ প্রচলিত যে অর্থ আছে বাগধারার মতোই প্রচলিত যে অর্থ আছে সেই অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থকে বোঝানো হয়েছে। পরমহংস বলতে এখানে সন্ন্যাসী, আর সন্ন্যাসী তো সাধারণত মানুষই হয়ে থাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, আশরাফুল মাখলুকাত বলা হয় যাকে। সুতরাং যাকে সৃষ্টিকর্তা সবার ঊর্ধ্বে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে সৃষ্টি করেছেন, যদিও আমরা তার পরিচয় কখনো কখনো দেই না। আচ্ছা, যাই হোক, তাহলে পরমহংস এই যে ক্ষুদ্র অর্থ হাঁসকে না বুঝিয়ে এখানে মানুষকে বোঝানো হয়েছে, সন্ন্যাসীকে বোঝানো হয়েছে। সুতরাং এখানে অর্থের উৎকর্ষ ঘটেছে, অর্থাৎ এখানে অর্থের উন্নতি ঘটেছে, উন্নত হয়েছে অর্থটা। আবার পরবর্তীতে আমরা পরের নিয়মটা আমরা দেখব, শব্দের অপকর্ষ প্রাপ্তিতেও অনেক সময় আবিধানিক অর্থকে বহির্ভূত ভিন্ন অর্থের সৃষ্টি হয়। অর্থাৎ অপকর্ষ প্রাপ্তিতেও আবিধানিক অর্থের বহির্ভূত আবার অন্য অর্থেরও সৃষ্টি হয়। অন্য অর্থ বলতে এখানে আগেরটা আমরা দেখেছি যে উন্নত অর্থ, আর এটা আমরা দেখব যে আরো অর্থ আর একটা কি হয়, অপকর্ষ মানে আরো অনুন্নত অর্থের দিকে ধাবিত হয়। যেমন উদাহরণ দিলে আমরা বিষয়টি আরো ভালো বুঝতে পারবো। জ্যাঠামি করো না, যদি বলা হয় কাউকে যে জ্যাঠামি করো না, তাহলে জ্যাঠা শব্দের অর্থ হচ্ছে কি, চাচা বা আঙ্কেল। আর এই ক্ষেত্রে জ্যাঠামি শব্দের অর্থ হচ্ছে চাচা বা আঙ্কেল বোঝায় না, এখানে বোঝায় হলো এক ধরনের ধৃষ্টতা। ধৃষ্টতা বলতে ফাজলামিকে, এক শ্রেণীর ফাজলামিকে বোঝায়। যে জ্যাঠামি করো না, দেখ তুমি জ্যাঠামি করো সবসময়, তোমার সাথে আর আমার কথা নেই। এই যে জ্যাঠামি করা মানে ভালো মন্দ যে কোনো বিষয় বুঝতে পারে না অনেক সময়, ভালো একটা বিষয় প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে যে জ্যাঠামি করা। তাহলে এই যে জ্যাঠা হলো কি একজন মানুষ, তাকে উন্নত প্রাণী, তাকে না বুঝিয়ে জ্যাঠামি একটা ফাজলামি একটা ফালতু বিষয় ধৃষ্টতাকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে শব্দের উৎকর্ষ প্রাপ্তিতেও অর্থের পরিবর্তন ঘটে থাকে, আর সেই পরিবর্তিত অর্থ গ্রহণ করা হয়। আবার শব্দের অপকর্ষ প্রাপ্তিতেও উন্নত শব্দ থেকে অনুন্নত শব্দের অর্থে পরিণত করে বা রূপান্তরিত করে সেই অর্থটি গ্রহণ করা হয়ে থাকে। এই হলো বাগধারার আলোচ্য বিষয়। এরপরে আমরা দেখব কিছু আরেকটি বিষয় আছে আমাদের এই পরিচ্ছেদে, সমার্থক শব্দ। সমার্থক শব্দ, সম যোগ অর্থ, সমার্থ। তাহলে সমার্থক শব্দ কি, মানে একাধিক শব্দ যখন একই অর্থ প্রকাশ করে তাকে বলা হয় সমার্থক শব্দ। একাধিক শব্দ যখন একই অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় সমার্থক শব্দ। যেমন আমরা বলি পৃথিবী, পৃথিবী সমার্থক শব্দ। ভূ, ধরা, ধরণী, বসুমতী, বসুন্ধরা, বসুন্ধরা ইত্যাদি আরো কয়েকটি আছে। তাহলে এই যে কোনো শব্দ দিয়েই পৃথিবীকে বোঝায়।
যে কোনো শব্দ দিয়ে পৃথিবীকে বোঝায়। সুতরাং একাধিক শব্দ যখন একই অর্থ বোঝায় তখন সেগুলোকে বলা হয় সমার্থক শব্দ। আমাদের বইয়ে 30টি সমার্থক শব্দ আছে। আমরা এই 30টি সমার্থক শব্দ একটু মেমোরাইজ করতে চেষ্টা করব, অর্থাৎ আমরা আয়ত্ত করার চেষ্টা করব, বারবার অনুশীলন করব। এরপরে আছে বিপরীতার্থক শব্দ। কোনো শব্দের যখন বিপরীতার্থক অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় বিপরীত শব্দ। এটা তো সহজ, তোমরা ছোট ক্লাস থেকেই পড়ে আসছো। যেমন আয়, আয় ব্যয়, জমা, খরচ, তারপরে আসা, যাওয়া, এই যে এগুলো হচ্ছে বিপরীত শব্দ। অর্থাৎ কোনো শব্দ যখন বিপরীতার্থক অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় বিপরীত শব্দ। আমাদের বইয়ে বিপরীত শব্দ আছে মোট 184টি। 184টি সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আর বাগধারা আছে মোট 155টি। এই বাগধারাগুলো বারবার অনুশীলন করতে হবে, কারণ এই বাগধারা থেকেই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এই বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক যে আলোচনা আমি করেছি এত সময়, এ থেকে একটু কম প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে, কিন্তু বাগধারা থেকেই সব থেকে বেশি প্রশ্ন এসেছে। সেই বিষয়টি এখন আমরা দেখব যে কোন এই অধ্যায়ের কোথা থেকে সব থেকে বেশি প্রশ্ন বোর্ড পরীক্ষায় বিগত বছরের ঢাকা শিক্ষা বোর্ডের বিভিন্ন সময়ে পরীক্ষায় এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরের একটা প্রশ্নের নমুনা, যে বিগত বছরে আসা বোর্ড প্রশ্ন ও সমাধান। শব্দের আবিধানিক অর্থ কি? আমরা একটু আগেই জেনেছি, শব্দের আবিধানিক অর্থে যখন ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় বাচ্যার্থ। সুতরাং এটা 2015 সালে ঢাকা শিক্ষা বোর্ডে এসেছে। আবার গোপ খেজুরে শব্দের অর্থ কি? 2007 সালে এটা ঢাকা শিক্ষা বোর্ডে এসেছিল। নিতান্তই অলস, এটি একটি বাগধারা। আর পরেরটি দেখি, রাবণের চিতা 2009 সালে এটা ঢাকা শিক্ষা বোর্ডে এসেছে। রাবণের চিতা শব্দের অর্থ হচ্ছে চির অশান্তি, মানে যেখানে কোনোই শান্তি নাই, আর সেরকম একটা জায়গা। 4 নম্বরে দেখি আমরা বালির বাঁধ, 2007 সালে ঢাকা শিক্ষা বোর্ডে এসেছে। বালির বাঁধ শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। বালির বাঁধ অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, মানে অল্প সময় যেটা স্থায়ী বা টিকে থাকে। তারপরে আমরা দেখি যে পরবর্তীটা 5 নাম্বার উড়নচণ্ডীও 2007 সালে ঢাকা শিক্ষা বোর্ডে এসেছিল। উড়নচণ্ডী অর্থ অমিতব্যয়ী, যে মিতব্যয়ী না, মানে হিসাব করে যে ব্যয় করে না। আছে তো আমি খরচ করলাম। এক সময় দেখলাম যে মাইকেল মধুসূদন দত্ত যেটা যেরকম করেছে, যা অঢেল টাকা ধন সম্পদ থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তিনি অভাব অনটনের মধ্যে থেকেছেন। তো এই যে আমরা দেখি যে এই ধরনের লোক বা মানুষকে বলা হয় অমিতব্যয়ী, যারা হিসাব করে চলে না। সুতরাং এটা আমরা জেনে নিলাম। পরবর্তীতে 6 নম্বরে দেখি আমি মণিকাঞ্চন যোগ শব্দের অর্থ কি? মণিকাঞ্চন যোগ শব্দের অর্থ হচ্ছে সোনায় সোহাগা। আরেকটা অর্থ আছে এটার, চমৎকার মিল, অর্থাৎ যার সাথে যার মিলে যায় এরকম কোনো কিছু বোঝায়। এটা 2015 সালে আমরা দেখি আসছে ঢাকা শিক্ষা বোর্ডে। তারপরে 7 নাম্বার অহিনকুল বাগধারাটির অর্থ কি বা অর্থ কি? এটা 2008 সালে ঢাকা শিক্ষা বোর্ডে এসেছিল। অহিনকুল শব্দের অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। অহি সাপ আর বেজি, দুইটা প্রাণী এক জায়গা আনলে, এক জায়গায় রাখলে দুজন আর একজনের সাথে আরেকজনের যুদ্ধ শুরু হয়ে যায়। সুতরাং এটা জেনে নিলাম আমরা, এটার অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। তারপর হচ্ছে আকুল পাথার বা আকাশ ভেঙে পড়া। কি অর্থ প্রকাশক? দুইটাই কিন্তু একই সমার্থক, একই অর্থ প্রকাশ করে। আকুল পাথার ভীষণ বিপদ, আবার আকাশ ভেঙে পড়া এটার অর্থ ভীষণ বিপদ। 2016 সালে এটা আসছে। সুতরাং একই অর্থ, এজন্য আমরা এটা জেনে নিলাম যে এটা সমার্থক শব্দ।